আজকে তোমাদের দর্শনের বিভিন্ন শাখা নিয়ে আমি আলোচনা করব। আগে দুটো ক্লাসে আমি তোমাদের দর্শন কী, দর্শনের উৎস কী, দর্শনের প্রয়োজনীয়তা সব পড়িয়ে দিয়েছিলাম। তারপরেও বলেছিলাম যে দর্শনের বিভিন্ন রকম ভাগে আলোচনা করা হয়, যেহেতু পুরো পৃথিবী জুড়ে ব্যক্তি, পৃথিবীর বাইরেও ব্যক্তি, এই জন্য কতগুলো ভাগ করে নিয়ে দর্শন আলোচনা করে, তাই তো। আজকে বিভিন্ন বিভাগগুলো নিয়ে, কয়েকটা বিভাগ নিয়ে তোমাদের আজকে আমি আলোচনা করে দেবো। প্রথম হচ্ছে, দেখো বিজ্ঞানের সাথে দর্শনের কীরকম সম্পর্ক আছে। আমরা যখন বিভিন্ন দার্শনিকের মতবাদ পড়েছিলাম দর্শনের, তখন দেখেছিল তো প্রত্যেকেই কিন্তু বিজ্ঞানের সাথে দর্শনের সম্পর্ক নিয়েই তাদের মতামত ছিল, তাই তো। সেই জন্য এখন বিজ্ঞানের সাথে দর্শনের যে কী ধরনের সম্পর্ক আছে, কী বৈসাদৃশ্য আছে, ওটুকু আমাদের জানতে হবে। দেখো, দর্শনের সাথে বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক তো রয়েছে। এবার উভয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে কী ঠিক তা জানতে হলে তাদের মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্যটা আগে জানতে হবে। এরকম দেখো, সাধারণ অভিজ্ঞতায় আমরা যে জ্ঞানটা পাই সেই জ্ঞানটা হচ্ছে সাধারণ জ্ঞান, তাই তো। যে সাধারণ মানুষ এমনি বাস্তব জীবনের সঙ্গে একসাথে থেকে বাস্তব জগৎ দেখে যে জ্ঞানটা পায় সেটা কিন্তু সাধারণ জ্ঞান, সেটা সব মানুষেরই এই জ্ঞানটা থাকে। এবার সেই জ্ঞানটাকে যখন পরিমার্জিত করা হয়, আবার পরিবর্ধিত করা হয়, হ্যাঁ, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার সাহায্যে, তখন সেটা বৈজ্ঞানিক জ্ঞান হয়। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন রকম সাধারণ জ্ঞান যখন পরিমার্জিত আর পরিবর্ধিত করে নেওয়া হয়, তখন যে জ্ঞানটা অর্জন করা হয় সেটাকে বলা হয় বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কি? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তার মানে কি, বিশেষভাবে প্রাপ্ত যে জ্ঞান, সাধারণ জ্ঞানের থেকে যে জ্ঞানটা আমরা বিশেষভাবে প্রাপ্ত হয় যে জ্ঞানটা, সেটাই হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞান হলো গিয়ে বিশেষ বিশেষ জ্ঞান। আর এই যে সাধারণ জ্ঞান থেকে আমরা বিজ্ঞান পাই পরিমার্জিত করে, ঠিক সেরকম যে বৈজ্ঞানিক জ্ঞান আমরা পাই সেটাকে যখন আরও সুষ্ঠু আর যথাযথভাবে বিশ্লেষণ করা হয়, হ্যাঁ, এবং জীবন আর জগৎ সম্পর্কে সামগ্রিকভাবে সেটাকে প্রযুক্ত করা হয়, শুধুমাত্র বিশ্লেষণই না, বৈজ্ঞানিক জ্ঞানটা কী হয়, সাধারণ জ্ঞানটাকে পরিমার্জিত করে আমাদের কাছে ব্যাখ্যা করে, হ্যাঁ। কিন্তু যখন দার্শনিক জ্ঞানের কথা বলবো, তখন হচ্ছে কি, এই বৈজ্ঞানিক জ্ঞানটাকে আরও সুষ্ঠু আর যথাযথভাবে বিশ্লেষণ করে সেটা আমাদের জীবন আর জগৎ সম্পর্কে, সেটা কোথায় কোথায় প্রযোজ্য হয় বা কোথায় কোথায় প্রযুক্ত হয় সেটা ব্যাখ্যা করে দেয়, হ্যাঁ। সেটাই হচ্ছে দার্শনিক জ্ঞান। তাহলে কি, দার্শনিক জ্ঞানটা অনেকটা পরে হয়, তাই তো। আগে সাধারণ জ্ঞান হয় মানুষের, আর তারপর সাধারণ জ্ঞানটাকে পরিমার্জিত করে হয় বৈজ্ঞানিক জ্ঞান, আর বৈজ্ঞানিক জ্ঞানটাকে আরও সুষ্ঠু আর যথাযথভাবে বিশ্লেষণ করে হয় দার্শনিক জ্ঞান। দেখো, তাহলে সুতরাং বৈজ্ঞানিক জ্ঞান তাহলে কিসের ওপর নির্ভরশীল? বৈজ্ঞানিক জ্ঞান হবেই না যদি না কারো সাধারণ জ্ঞান থাকে। আগে সাধারণ জ্ঞান থাকতে হবে, তারপর সেটা পরিমার্জিত করে হবে বৈজ্ঞানিক জ্ঞান। ঠিক আছে? তাহলে বৈজ্ঞানিক জ্ঞানটা সাধারণ জ্ঞানের উপর নির্ভরশীল। আর তাহলে দার্শনিক জ্ঞান কিসের উপর নির্ভরশীল হবে? দার্শনিক জ্ঞান হবে বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে বুঝতে পারছো যে বিজ্ঞানই হচ্ছে দর্শনের মূল ভিত্তি। বৈজ্ঞানিক জ্ঞান যদি না হয় তাহলে সেটাকে তো আর সুষ্ঠু পরিমার্জিত করা যাবে না, তাই না। সেই জন্য বৈজ্ঞানিক জ্ঞান হচ্ছে দর্শনের মূল ভিত্তি। তার মানে কি, বিজ্ঞান আর দর্শন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি বৈজ্ঞানিক জ্ঞান, আমাদের সাধারণ জ্ঞান তো আমাদের দরকারই, আগে সাধারণ জ্ঞান থেকে বিজ্ঞান পেয়ে থাকি, আর বিজ্ঞানের থেকে আমরা দর্শন পেয়ে থাকি। তাই জন্য বিজ্ঞান ছাড়া দর্শন হতে পারে না। আগে বৈজ্ঞানিক জ্ঞানকে পেতে হবে, তারপর তার থেকে দর্শন পাই। এই জন্য বৈজ্ঞানিক জ্ঞান দর্শনের মূল ভিত্তি। এবার দেখো, এদের মধ্যে যে সাদৃশ্য কিছু রয়েছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। প্রথম দেখো, জীবন আর জগতের রহস্য উন্মোচন করা দর্শন আর বিজ্ঞানের কাজ। তোমাদের বলেছি দর্শন পড়াতে প্রতিদিনই আমি বলছি কি, যে দর্শন হচ্ছে সত্যের অনুসন্ধানী। হ্যাঁ, তার মানে কি, কোথায় কিসের মধ্যে সত্য রয়েছে জগতের, সেটাকে অনুসন্ধান করে বেড়ানোই দর্শনের কাজ। আর বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানেরও কাজ তত্ত্ব অনুসন্ধান করা, তাই তো। কোনো কিছু পরীক্ষা করতে গেলে কি হয়, যে সেই বস্তুর মধ্যে কোনটা সত্য সেটা উপলব্ধি করাই তো বিজ্ঞানের কাজ, তাই না। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কোনো কিছু নির্ণয় করা হচ্ছে বিজ্ঞানের কাজ। তার মানে কি, বিজ্ঞানেরও তথ্য অনুসন্ধান করা কাজ বা সত্য অনুসন্ধান করা কাজ দর্শনেরও তাই, হ্যাঁ। সেই জন্য দর্শন কী করে, জীবন জগতের জটিলতা কাটিয়ে আমাদের অজানাকে জানার সীমায় নিয়ে যায়, যেগুলো আমরা জানি না। বিজ্ঞান তো পরীক্ষা নিরীক্ষা করে তারপর কোনো কিছু সত্য অনুসন্ধান করে দেয়। আর দর্শন কী করে, আমাদের জীবন জগতের যত জটিলতা আছে সেগুলো কাটিয়ে দেয়, কাটিয়ে কী করে, অজানাকে আমাদের সামনে এনে হাজির করে, অর্থাৎ আমাদের অজানাকে জানার সীমায় নিয়ে এসে। তাহলে কি, দুজনেই আমাদের কী হয়, অজ্ঞাত মানে অজানা আর কি, অজানাকে আমাদের সামনে নিয়ে হাজির করার জন্য দর্শন বিজ্ঞান দুজনেই যত্নবান। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি, উভয় অভিজ্ঞতার রাজ্যে বিরাজমান।
মানে অভিজ্ঞতা ছাড়া দুজনের কেউই তাদের ভারসাম্য রক্ষা করতে পারবে না। তো আগে অভিজ্ঞতা হবে, তারপর সেটা সত্যের অনুসন্ধান করে তারপর তার ব্যাখ্যা মূল্যায়ন করে বিজ্ঞান দর্শন দুজনেই। অভিজ্ঞতালব্ধ ঘটনাগুলির মধ্যে যথার্থ সম্পর্ক নির্ণয় করে আগে। হ্যাঁ, মানে যত অভিজ্ঞতালব্ধ জ্ঞান যা আছে সেগুলোকে একটা একটা করে ওরা সম্পর্ক নির্ণয় করে, তারপরে দেখে যে সত্য অনুসন্ধান করতে করতে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে মূল্যায়ন করে, তারপর মূল্যায়ন করে কী করে সেটাকে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যাদান করে। তার মানে কি, আগে অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করে, তারপর সেটা মূল্যায়ন করে তারপর সেই ব্যাখ্যা বা সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা দেয়। এটা বিজ্ঞানেরও কাজ, দর্শনেরও কাজ। 3 নম্বরে আছে দেখো, এরা উভয়ই সত্য আর জ্ঞানের অন্বেষণ করে। এটা তো তোমাদের প্রত্যেকবারই বলছি যে দুজনই সত্য আর জ্ঞানের অন্বেষণ করে। তবে কি, জটিল জীবন জিজ্ঞাসার মর্ম উদ্ধার করতে গিয়ে যেখানে বিজ্ঞান থেমে যায়, তোমাদের বলেছি না বিজ্ঞানে একটা লিমিটেশন আছে। হ্যাঁ, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যেখানে বিজ্ঞান থেমে যায়, মানে যেখানে বিজ্ঞানে আর অগ্রসর হওয়ার প্রয়োজন নেই, সব কিছু বিজ্ঞানে আবিষ্কার করা হয়ে গেছে। প্রত্যেকটা টপিকে যে কোনো বিষয় নিয়ে বিজ্ঞান ধর গবেষণা করছে, সেখানে বিজ্ঞানের আবিষ্কার হয়ে গেছে, আর বিজ্ঞানের দরকার নেই, মানে বিজ্ঞানে আর কোথাও প্রবেশ করার দরকার নেই, হয়ে গেছে, সেখানে বিজ্ঞান থেমে গেছে। এবার যেখানে বিজ্ঞান থেমে যায়, দর্শন সেখানে কিন্তু থামে না। কারণ দর্শনের চিন্তাটা কি আরও গভীর, আরও সুদূর প্রসারী। সেই জন্য দর্শনের কিন্তু সেখানে থেমে থাকলে চলে না। তাই বলা যায় কি, যেখানে তো বিজ্ঞানের শেষ, দর্শনের সেখানে শুরু। দুজনেই কিন্তু সত্য অনুসন্ধান করতে থাকে। সত্য অনুসন্ধান করতে করতে বিজ্ঞান চট করে তার সত্যটা পেয়ে যায়, থেমে যায়। কিন্তু দর্শনের চিন্তা যেহেতু আরও গভীর, আরও সুদৃঢ়, সেই জন্য বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানে দর্শন থামতে পারে না। হ্যাঁ, দর্শনের চিন্তা আরও চলতে থাকে। সেই জন্য বলা হয় যে বিজ্ঞানের যেখানে শেষ হয়ে যায়, দেখো যতক্ষণ ধরে দুজনেই একসাথে অনুসন্ধান করছে, অনুসন্ধান করতে করতে দুজনেই একই রকমভাবে অনুসন্ধান করছে, তারপরে বিজ্ঞানের অনুসন্ধান শেষ হয়ে গেল, বিজ্ঞান তার সত্য প্রতিষ্ঠা করে ফেললো। কিন্তু দর্শনের শেষ হলো না, দর্শন চলছেই। তাহলে কি, বিজ্ঞানের শেষ হয়ে গেল আর শুরু হলো কি তখন দর্শনের যাত্রা। ঠিক আছে, এই জন্যই বলা হয় যেখানে বিজ্ঞানের শেষ হয়ে গেল সেখানে দর্শনের শুরু হলো। ঠিক আছে, এই হচ্ছে দর্শন আর বিজ্ঞানের মধ্যে সাদৃশ্য। এবার দেখো উভয়ের কিছু, এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেমন কিছু সাদৃশ্য থাকে তেমন বৈসাদৃশ্য থাকে, তাই না? একই রকম একদম সাদৃশ্য সবার মধ্যে দুটো বিষয়ের মধ্যে থাকবে এমন তো হতে পারে না। তোমাদের সাদৃশ্যটা দেখালাম। এবার দেখো দর্শন আর বিজ্ঞানের মধ্যে কী বৈসাদৃশ্য আছে। প্রথমেই দেখো, বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রকৃতির নির্দিষ্ট কোনো একটা বিশেষ বিভাগে জ্ঞান পাই। তোমাদের কি বলেছি, বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান, তাই তো? যে কোনো বিজ্ঞানে যে কোনো একটা শাখা নিয়ে আলোচনা করে। ধরো প্রাণীবিদ্যা প্রাণী নিয়ে আলোচনা করে, উদ্ভিদবিদ্যা উদ্ভিদ নিয়ে আলোচনা করে। সেই জন্য বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হচ্ছে খণ্ডিত। যে বিষয়টা নিয়ে বিজ্ঞানে মানে যেটা বিজ্ঞানে আলোচ্য বিষয় হবে শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা করে। হ্যাঁ, অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামায় না ওরা। যার যেটা আলোচ্য বিষয় সে সেটা নিয়েই সীমিত থাকে। সেই জন্য বলা হয় বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হচ্ছে খণ্ডিত। কিন্তু দর্শনের জ্ঞান কিন্তু সামগ্রিক জ্ঞান। কারণ কি, এই যে বিশাল ব্যাপ্তি পৃথিবীর সব কিছু নিয়েই, মানে সব কিছুতে যত রকম বিজ্ঞান রয়েছে, ধরো এই যে বললাম তোমাদের প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা, এগুলো তো সবই পৃথিবীর অন্তর্গত, তাই না? সেই জন্য প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা হোক, যা কিছু হোক না কেন, যে যতগুলো বিজ্ঞান সব কিন্তু দর্শনের আওতার মধ্যে। এই সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানগুলোকে একত্রিত করে দর্শন, করে ঐক্যবদ্ধভাবে জীবন জগৎ সম্পর্কে জ্ঞান দান করাই দর্শনের লক্ষ্য। তাহলে কি, বিজ্ঞান যে কোনো একটা নিজস্ব টপিক নিয়ে আলোচনা করে। হ্যাঁ, কেউ অন্য কারো ব্যাপারে মাথা ঘামায় না। কিন্তু দর্শন কী করে, যত বিজ্ঞানের শাখা আছে সবগুলো নিয়ে আলোচনা করে সেগুলোকে একে একে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় গ্রথিত করে তারপর আমাদের জীবন আর জগৎ সম্পর্কে জ্ঞান দান করে। তাহলে দর্শনের কাজটা অনেক বেশি, যে বিজ্ঞানের জ্ঞান খণ্ডিত আর দর্শনের জ্ঞান কিন্তু সার্বিক। ঠিক আছে, 2 নম্বর দেখো, বিজ্ঞান বস্তুর অবভাস নিয়ে আলোচনা করে আর দর্শন করে প্রকৃত সত্তা নিয়ে। তোমাদের অবভাস আর সত্তার কথাটা আমি আগের ক্লাসগুলো বলে দিয়েছিলাম। অবভাস মানে কি, বাহ্যিক বিষয়, আর তত্ত্ব মানে ভেতরকার প্রকৃত যেটা বিষয় সেটা। হ্যাঁ, বিজ্ঞান করে কি বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করে, আর তত্ত্ব কী করে, তত্ত্ব হচ্ছে প্রকৃত বিষয়। যেমন তোমাদের একটা লাঠির উদাহরণ দিয়েছিলাম না আমি, যে একটা লাঠিকে অর্ধেকটা জলে ডোবালে কীরকম মনে হয়, বাঁকা মনে হয়, তাই তো? হ্যাঁ, সেই আসলে কি লাঠিটা বাঁকা নয় তো, ওটাকে দেখতে মনে হয় বাঁকা। এবার ওটাকে ওই অবভাসটা, লাঠির অবভাসটা হচ্ছে বাঁকা, ওটা নিয়ে বিজ্ঞান আলোচনা করে যে কেন লাঠিটাকে বাঁকা দেখাচ্ছে। হ্যাঁ,
মানে লাঠিটা অর্ধেক ডোবালে ওটা কেন বাঁকা দেখাচ্ছে, আসলে তো লাঠিটা বাঁকা না, ওই অবভাসটা নিয়ে বিজ্ঞান আলোচনা করে। কিন্তু লাঠিটা যে সত্যিকারেরই সোজা, ওটা কোনো বাঁকা নয়, হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করে দর্শন। অর্থাৎ প্রকৃত সত্তা কি লাঠিটার, যে লাঠিটা সত্যিই সোজা, ওটা কোনো বাঁকা নয়। এই যে লাঠির যে প্রকৃত সত্তা, এটাকে নিয়ে দর্শন আলোচনা করে। ঠিক আছে? তার মানে কি, অবভাস তো পাল্টিয়ে যায়, তাই না? এই যে বিজ্ঞান যদি অবভাস নিয়ে আলোচনা করে, তাহলে কি এক এক সময় এক একটা জ্ঞান হতে পারে। আর দর্শন করে কি প্রকৃত সত্তা, মানে যেটা কখনোই পাল্টাবে না, সেটা নিয়ে আলোচনা করে। 3 নম্বর দেখো, বিজ্ঞান পরীক্ষা আর পর্যবেক্ষণের মাধ্যমে যান্ত্রিকভাবে সিদ্ধান্তে পৌঁছায়। মানে বিজ্ঞানের সিদ্ধান্তে পৌঁছানোটা কিন্তু পুরোটাই মেকানিক্যাল। কীরকম? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করবে, তার থেকে যে তত্ত্ব উপস্থাপন হবে, সেটা পুরোটাই যান্ত্রিক। হ্যাঁ, আর সেইভাবে তারা প্রমাণ করে ফেলে। এতে কিন্তু ওদের কোনো সেন্টিমেন্টের ব্যাপার নেই। যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার পরে যেটা ওদের সত্যের অনুসন্ধান করতে চায় ওরা, তাতে ওরা ফল পেয়ে গেল, ব্যাস হয়ে গেল। মানে পুরোটাই ওরা যান্ত্রিকভাবে কাজ করে। কিন্তু দর্শনের ক্ষেত্রে কিন্তু অনুভূতির একটা বিশাল ভূমিকা রয়েছে। অনুভূতি, উপলব্ধি, হ্যাঁ, এটা কিন্তু দর্শনের মধ্যে এক্সট্রা রয়েছে। কারণ কি, দেখো, দর্শনের যখন তোমাদের বলেছিলাম, দর্শনের মধ্যে ঢুকতে পারে কারা? যাদের মধ্যে বিচার বিবেচনা রয়েছে, যাদের মধ্যে মানে কোনটা সঠিক কোনটা ঠিক, এটা বিচারের ন্যায়দণ্ড যেটা, সেটা তারা বিচার করার ক্ষমতা রাখতে পারে। অর্থাৎ যারা সত্যের বা জ্ঞান লাভের জন্য পিপাসী, তারাই তো দার্শনিক, তাই না? এই জন্য ওদের মধ্যে অনুভূতিটা অনেকটা বেশি থাকে। যারা বিজ্ঞানী, তারা শুধুমাত্র মানে কি বলবো, তত্ত্বগতভাবে সমস্ত কিছু আবিষ্কার করেই থেমে যায়। হ্যাঁ, ওখানে কোনো উপলব্ধি বা অনুভূতির কোনো ব্যাপার নেই। কিন্তু দর্শন যখন কোনো কিছু নিয়ে কী বলবো, দর্শন যখন কোনো কিছু নিয়ে কোনো কিছু আবিষ্কারের দিকে এগিয়ে যায় বা কোনো কিছু রহস্য উন্মোচন করতে যায়, সেখানে কিন্তু ওরা একটা অনুভব আর উপলব্ধির একটা জায়গা রাখে। হ্যাঁ, আর সেটা অনেক বড় ভূমিকা। অতীতের অভিজ্ঞতাগুলোকে ওরা কী করে, বর্তমানে কাজে লাগায়, আর বর্তমানের অভিজ্ঞতাগুলো ভবিষ্যতের দিকে কাজে লাগায়। এটা হচ্ছে দর্শনের একটা উদ্দেশ্যমূলক দিক। যে ওরা দর্শনের তো আলোচনা সুদূর প্রসারী, সেই অতীতকাল থেকে চিন্তা করতে করতে দর্শন তৈরি হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। বিজ্ঞানের কাজটা কি, বিজ্ঞান একটা জিনিস নিয়ে গবেষণা করছে, সেটা আবিষ্কার হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু আর কখনো সেটা নিয়ে মানে ওরা চালাতে থাকে না, গবেষণা হয়ে গেল, আবার নতুন একটা বিষয়। কিন্তু দর্শন কি, যেহেতু সমাজে অনন্তকাল ধরে অন্তহীন জিজ্ঞাসা দর্শনের, এই জন্য কী হয়, যখন ওরা অতীতে কোনো প্রশ্নের উত্তর পেয়ে গেছিলো, হ্যাঁ, আবার নতুন একটা প্রশ্ন ওদের মনে জেগেছে, হ্যাঁ, দার্শনিকদের, ওরা সেই অতীতের যে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছিলো, সেইটা কিন্তু বর্তমানে এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য কাজে লাগায়। আবার বর্তমানে যে উত্তরটা ওরা খুঁজছে, হ্যাঁ, সেটা পেয়ে গেল, আবার ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন ওদের মনে উদিত হয়, তখন আবার ওই বর্তমানের উত্তরটা ওই ভবিষ্যতে উত্তর খোঁজার কাজে লাগায়। তার মানে কি, ওরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকটাকে নিয়ে কাজ করে। আর এর জন্য কী প্রয়োজন? এর জন্য দরকার কিন্তু অনুভব, উপলব্ধি, তাই না? উপলব্ধি না থাকলে পরে তো সে বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব কিছুকে তাহলে মিলিয়ে ফেলবে, তাই না? কোনোটাই মনে রাখতে পারবে না যে আমার অতীতের জন্য বর্তমানটা কী হয়েছে আর বর্তমানের জন্য ভবিষ্যৎটা কী হবে, তাই না? এর জন্য দরকার অনুভব, যেটা কিনা বিজ্ঞানের প্রয়োজন নেই। বিজ্ঞান যান্ত্রিক পথে এগিয়ে যায়, যে আর ওর কাছে অনুভবের কোনো দাম নেই। ঠিক আছে? তাহলে কি দেখা যাচ্ছে, যে দর্শন আর বিজ্ঞান কিন্তু উভয়ই অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে ছাড়া একটা চলতে পারে না। কারণ কি, দুজনেই তো সত্যের অনুসন্ধানী। হ্যাঁ, কিন্তু এই শুধুমাত্র একটাই পার্থক্য, যেটা যে দর্শনের উপলব্ধির দিক বা অনুভূতির দিকটা রয়েছে, আর দর্শনের জিজ্ঞাসা শেষ নেই, দর্শন থেমে থাকে না। বিজ্ঞানের যেখানে যাত্রা শেষ হয়ে যায়, দর্শনের সেখানে শুরু হয়ে যায়। এইটুকুই পার্থক্য। আর এই জন্য ওয়েবার বলে একজন দার্শনিক রয়েছেন, এই যে ওয়েবার যে দার্শনিক, তিনি বলেছেন কি, বিজ্ঞান আর দর্শন এমনভাবেই জড়িত, বিজ্ঞানকে আর দর্শনকে কখনো আলাদা করা যায় না। বিজ্ঞান ছাড়া দর্শন হয়ে যায় দেহহীন আত্মা, আর যদি দর্শনকে আলাদা করে দিই, দর্শন ছাড়া বিজ্ঞান হয়ে যায় আত্মাহীন দেহ। মানে একটা মানুষ কীভাবে গঠিত হয়, তার দেহ থাকে আর আত্মা থাকে, তাই তো? এবার যদি একটা মানুষের থেকে আত্মা যদি বেরিয়ে যায়, তাহলে ওই দেহটার কোনো দাম থাকে না। আবার দেহ যদি না থাকে, তাহলে আত্মাটার শুধু দাম থাকে না। ঠিক সেরকম বিজ্ঞান আর দর্শন এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে যদি
যদি বিজ্ঞান ছাড়া দর্শন চিন্তা করি তাহলে মনে করতে হবে দেহহীন আত্মা, আর যদি দর্শন ছাড়া বিজ্ঞান চিন্তা করি তাহলে হয়ে যাবে কি আত্মাহীন দেহ। এটা হচ্ছে ওয়েবারের মতামত। ঠিক আছে, এটা হচ্ছে দর্শনের বিজ্ঞানের পার্থক্য। তাহলে দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আসলে বা দর্শনের সাথে বিজ্ঞানের দর্শন আর বিজ্ঞান কীভাবে জড়িত রয়েছে পরস্পর আসলে পরে এই সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই লিখতে হবে। আচ্ছা, এবার দেখো, তোমাদের আগের দিনও বলে দিয়েছিলাম যে দর্শন কয়েকটা বিভাগে আলোচনা করা হয়। হ্যাঁ, এবার এই বিভাগগুলো অনেক রকম তো বিভাগ রয়েছে, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ যে কটা আছে দেখো, এ কটা তোমাদের পড়তে হবে এগুলো সম্পর্কে। হ্যাঁ, যে প্রধান প্রধান শাখা রয়েছে আমি লিখে দিয়েছি দেখো, এই যে একটা জ্ঞানবিদ্যা, একটা অধিবিদ্যা, আর একটা নীতিবিদ্যা, সমাজ দর্শন আর তর্কবিদ্যা, এই পাঁচটা রয়েছে। প্রথমেই দেখো তোমাদের আজকে জ্ঞানবিদ্যা পড়াচ্ছি। জ্ঞানবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। বানানটা দেখে নিও, এপিস্টেমোলজি, এটা হচ্ছে জ্ঞানবিদ্যার ইংরাজি প্রতিশব্দ। হ্যাঁ, এবার এটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। দুটো গ্রিক শব্দ কী কী? একটা হচ্ছে এপিস্টেম, বানানটা দেখে নাও, এপিস্টেম, আর আরেকটা হচ্ছে লগোস। এই দুটোই কিন্তু গ্রিক শব্দ, এই দুটোকে মিলিয়ে হয়েছে এপিস্টেমোলজি। হ্যাঁ, এপিস্টেম কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর লগোস কথার অর্থ হচ্ছে বিদ্যা। এপিস্টেম কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর লগোস কথার অর্থ বিদ্যা। তার মানে কি, এপিস্টেমোলজি মানে জ্ঞানবিদ্যা। এবার এই জ্ঞানবিদ্যা কী আলোচনা হয়? জ্ঞানের প্রকৃতি হয়, জ্ঞানের স্বরূপ, উৎস, উপাদান, সীমা, এই সম্পর্কে জ্ঞানবিদ্যা আলোচনা করে। ঠিক আছে, এবার প্রথম দিকে না এই যে জ্ঞানবিদ্যা শাখাটা, প্রথম দিকে দর্শনে কিন্তু জ্ঞানবিদ্যা শাখাটা নিয়ে অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি, মানে গুরুত্বই দেওয়া হয়নি। জ্ঞানবিদ্যাটাকে ওরা প্রয়োজনই মনে করেনি দর্শনের শাখায় ঢুকানোর জন্য। হ্যাঁ, প্রাচীনকালে প্রাচীন যারা দার্শনিক রয়েছেন তারা আগে থেকে এই দর্শন আলোচনার জন্য জ্ঞান লাভের সামর্থ্যকে ওরা করতেন কি, যে জ্ঞান লাভের সামর্থ্য আমাদের প্রত্যেকেরই রয়েছে, এটাকে ধরে নিয়েই দর্শন আলোচনায় এগোতেন। হ্যাঁ, কিন্তু জ্ঞান লাভের সামর্থ্যের জন্য যে কিছু জ্ঞানের শর্ত রয়েছে সেটাকে ওটাকে বিচার করার কোনো প্রয়োজনই মনে করতেন না। জ্ঞানের শর্তগুলো বিচার না করে তারা দর্শন আলোচনা শুরু করে দিতেন। এবার দেখো, জ্ঞানের সামর্থ্য আছে বলে ধরে নিয়ে দর্শন আলোচনা করা এটা তো ঠিক নয়, কারণ দেখো জ্ঞানের সামর্থ্য কি সবার সমান থাকে? সবার তো সমান থাকে না, তাই না? এবার জ্ঞানের সামর্থ্য কার কতটা থাকে এগুলো কিছু জ্ঞানের শর্তের ওপর নির্ভরশীল। এবার সেই শর্তগুলোকে যদি বিচার না করে দেখে তাহলে কি দর্শন আলোচনা হতে পারে কখনো? ধরো এই যে তোমাদের আমি দর্শন পড়াচ্ছি, 2 দিন ধরে এখন ক্লাস করছি, তাই তো? এই 2 দিন যে তোমাদের ক্লাস করালাম, এতে কী বললাম? দর্শন কাকে বলে বলেছি, হ্যাঁ, এর অরিজিন মানে উৎসটা কী বলেছি, দর্শনের প্রয়োজনীয়তা কী বলেছি। একটু চিন্তা করে দেখো, এই প্রথম দুটো ক্লাস না করে আজকে যদি হঠাৎ করে আমি জ্ঞানবিদ্যা আলোচনা করতাম তাহলে কি তোমরা বুঝতে পারতে দর্শন সম্পর্কে? কিছুই বুঝতে পারতে না, তাই না? তার মানে কি, আমাদের জ্ঞানের সামর্থ্যটাকে আগে সামর্থ্য আছে ধরে নিয়ে কিন্তু এগুলো হয় না। কী করতে হবে? আগে জ্ঞানের শর্ত কী এগুলো জানতে হবে, অর্থাৎ কার কতটুকু ক্যাপাবিলিটি আছে এটুকু জেনে নিয়ে তারপর আমাদের এগোতে হয়। হ্যাঁ, সেটা প্রাচীন বিজ্ঞানীরা, প্রাচীন দার্শনিক যারা, তারা এই ভুলটা করতেন, যে আগে জ্ঞানের সামর্থ্য আছে ধরে নিয়ে এগোতেন। ঠিক আছে, এই যে জ্ঞানের শুরুর আগে যে জ্ঞানের শর্তগুলো বিবেচনা করে দেখা উচিত, এটা না করে ওরা সরাসরি দর্শন আলোচনা শুরু করতো, যার ফলে কি হতো, যে এই শর্তগুলো এই নির্বিচারবাদে পরিণত হয়েছিল। নির্বিচার মানে কি, বিচারে কোনো রাস্তাই নেই আর কি। বিচার আর তার অপোজিট কী হয়? নির্বিচার। এই জন্য এগুলো সব নির্বিচারবাদে পরিণত হয়েছিল। দেখতে পাচ্ছ লিখেছি, এই মতগুলো একদম নির্বিচারবাদে পরিণত হয়েছিল। এবার জ্ঞানবিদ্যার গুরুত্ব যে আছে এটা প্রথম উপলব্ধি করেন ব্রিটিশ দার্শনিক। দেখো, ইনি একজন দার্শনিক, খুব বড় দার্শনিক, ব্রিটিশ অভিজ্ঞতাবাদী লক। অভিজ্ঞতাবাদী দেখাচ্ছি, অভিজ্ঞতাবাদী পরে বলবো কি। হ্যাঁ, এটা জেনে রাখো, ব্রিটিশ দার্শনিক একজন জন লক। ইনি প্রথম জ্ঞানবিদ্যার গুরুত্ব উপলব্ধি করেন। ইনি প্রথম বুঝতে পারেন যে জ্ঞানবিদ্যা দর্শনের মধ্যে ঢোকানো উচিত। তবে কি, জন লক অত পরিষ্কার করে বলে দিয়ে যাননি, তিনি শুধু উপলব্ধি করেছিলেন যে হ্যাঁ, জ্ঞানবিদ্যা দর্শনের শাখার মধ্যে ঢোকানো উচিত। কিন্তু জ্ঞানতত্ত্বের বীজটা এই লকের দর্শনে গ্রথিত হয়েছিল ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি বিকশিত হয়েছিল কান্টের দর্শন। এই যে ওখানে বীজটা গঠিত হয়েছিল, মানে জন লক প্রথম বলেছিলেন, তাই বলা হচ্ছে যে ওখানে বীজটা প্রথম গঠিত হয়েছিল, কিন্তু কি তখন ওইটার জন লকের মতামতকে অত বেশি প্রাধান্য দেওয়া হয়নি। সেই জন্য সেই সময় বলা হচ্ছে যে জন লকের দর্শনে সেই সময় বীজটা গঠিত হয়েছিল,
কিন্তু যখন তিনি ওটা উপলব্ধি করেছিলেন তখন অন্যান্য দার্শনিকরা কিন্তু সত্যি সত্যি চিন্তা শুরু করেছিল যে যখন একজন কোনো কথা বলে তখন সেটা নিয়ে সবাই চিন্তা করতে থাকে না যে হ্যাঁ হলেও হতে পারে। আসলে সেই সময় এই মানে জ্ঞানবিদ্যার যে প্রয়োজন আছে এটা মানে অ্যাকচুয়ালি পরিপূর্ণ বিকাশ হয় এই যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের তত্ত্বের মাধ্যমে। কান্টের একটা বিখ্যাত বই আছে ক্রিটিক অফ পিওরিজম, হ্যাঁ, এই বইটায় যে আমি লিখে দিয়েছি দেখো, ক্রিটিক অফ পিওরিজম, এটা হচ্ছে কান্টের একটা জ্ঞানবিদ্যা সম্পর্কিত বই। এখানে তিনি জ্ঞানবিদ্যাকে একটা নতুন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন। কান্টের মতে দর্শন হলো তোমাদের ওখানেও লিখে দিয়েছিলাম আমি, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান আর তার সমালোচনা। তার মানে কি জ্ঞানবিদ্যাটাকে প্রাধান্য দিয়েছেন যে জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান। এটা কান্টের ক্রিটিক অফ পিওরিজমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে দর্শন হচ্ছে জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান আর তার সমালোচনা। তার মানে কি জ্ঞানকে স্বীকার করতেই হবে, তাই না? জ্ঞানবিদ্যার মাধ্যমে পাশ্চাত্য দর্শনে বিচারবাদ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। কান্টের বিচারবাদ যেটা, হ্যাঁ, যে যা বলছে সেটাকে একভাবে বিশ্বাস করা যাবে না, বিচারের মাধ্যমে করতে হবে। আর এই বিচারটা কখন সম্ভব হবে? যখন জ্ঞানকে প্রবেশ করানো হবে, তাই তো? এই জন্য কান্টের যে দর্শন সেটাকে বিচারবাদী দর্শন বলে। মানে পাশ্চাত্য দর্শনে দুটো ভাগ আছে, একটা হচ্ছে যারা সরাসরি বাস্তব জগৎ দেখতে পায় তার মাধ্যমে বিচার মূল্যায়ন করে জগৎকে, এই একটা দল আছে। আরেকটা হচ্ছে বুদ্ধির মাধ্যমে যারা বিচার করে, হ্যাঁ, তার আরেকটা দল। এবার যারা অভিজ্ঞতার মাধ্যমে বিচার করে জগৎকে তাদের বলা হয় অভিজ্ঞতাবাদী, আর যারা বুদ্ধির মাধ্যমে বিচার করে তাদের বলা হয় বুদ্ধিবাদী। এবার দুজনের দুরকম মতামত। এবার কান্টের যে বিচারবাদ, তিনি বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ দুটোকেই মিশিয়ে নিজের মতো করে জ্ঞান সম্পর্কিত আলোকে নিজের মতো একটা মতবাদ প্রতিষ্ঠা করেছে। সেই জন্যই বলা হয় ওটা কান্টের বিচারবাদ। এবার কোনো দার্শনিকই জ্ঞানের জানলা খোলা না রেখে দর্শনের ভাবনাকে বিস্তৃত করতে পারেন না। যদি জ্ঞানের জানলা না খোলা থাকে, তার মানে জ্ঞানের জানলা খোলা নেই মানে জ্ঞান না থাকে, তাই তো? জ্ঞানের জানলা যদি খোলা না থাকে তাহলে তার ভাবনাকে বিস্তৃত করতে পারে না। দার্শনিকের প্রথম কাজ কি? দর্শনের জ্ঞানের বৈধতা নির্ণয় করে জ্ঞানবিদ্যার আলোচনার মাধ্যমে দার্শনিক আলোচনায় প্রবৃত্ত হওয়া। আগে জ্ঞানবিদ্যাকে জানতে হবে, তার বৈধতা নির্ণয় করতে হবে, বৈধতা আমার ঠিকঠাক আছে কিনা, তারপর জ্ঞানবিদ্যার আলোচনা করে তবে দার্শনিক আলোচনা করা সম্ভব। মানে জ্ঞানবিদ্যা আলোচনা না করে কখনো দর্শন আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে? মানে তো ABCD না পড়ে কি অ্যাপেল পড়তে পারবে, সেই রকম ব্যাপারটা, ঠিক আছে? যে আগে তোমাকে জ্ঞানবিদ্যা পড়তে হবে, তারপরে দর্শন পড়তে হবে। জ্ঞানবিদ্যা ছাড়া দর্শন আলোচনা প্রবৃত্ত হওয়া সম্ভব না, ঠিক আছে? দেখো দার্শনিক কেয়ার্ড, ইনি একজন দার্শনিক কেয়ার্ড যথার্থই বলেছেন যে কি আগে যদি জ্ঞানের পদ্ধতি বিচার না করে নেওয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কোনো একটি বিশেষ ব্যাপারে আমরা নিষিদ্ধ ক্ষেত্রে ঢুকে পড়ছি কিনা। এটা দেখো, এটা ভালো করে পড়ে নেবে। এটা হচ্ছে কেয়ার্ডের কথা। আগে জ্ঞানের পদ্ধতি বিচার না করে নিলে আমরা বুঝতে পারবো না যে কোনো একটি বিশেষ ব্যাপারে আমরা নিষিদ্ধ ক্ষেত্রে ঢুকে পড়ছি কিনা। তার মানে কি জ্ঞান যদি আমরা ঠিকঠাক অর্জন করি, ধরো যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কতটুকু আলোচনার পরিসর হবে সেটা কি করে বুঝতে পারবো, তাই না? আগে আমাদের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে তবে তো বুঝতে পারবো যেটা নিয়ে আমাদের কতটা অগ্রসর হওয়া উচিত। হ্যাঁ, নিষিদ্ধ ক্ষেত্র মানে কি যেখানে আমাদের ঢোকার প্রয়োজন নেই। হ্যাঁ, জ্ঞান যদি না থাকে তাহলে কী হবে? অযাচিত জায়গায় আমাদের ঢুকে আর সেটা নিয়ে আলোচনা করতে হবে, যেটা কখনো দরকার নেই, তাই না? যেটুকু আমাদের আলোচনার প্রয়োজন সেটুকুই আমরা আলোচনা করবো। এখন তোমাদের যে জ্ঞানবিদ্যাটা পড়াচ্ছি, হ্যাঁ, জ্ঞানবিদ্যার মধ্যেই আমি সীমিত রয়েছি, তাই না? আরও তো তোমাদের দর্শনের শাখাগুলো দেখিয়েছি, আমি কি এখন সেগুলো বলছি না তো, কারণ কি ওগুলো নিষিদ্ধ ক্ষেত্র। এখন আমার জ্ঞানবিদ্যাই আলোচ্য বিষয়। তার মানে কি আগে যদি আমার জ্ঞান না থাকে তাহলে দর্শনের অন্যান্য বিষয়ের মধ্যে আমি ঢুকতেই পারবো না। আগে আমাকে জানতে হবে কোনটুকুর মধ্যে আমার সীমাবদ্ধতা আলোচনা। জ্ঞান যদি না থাকে তাহলে আমরা এই কারণে উনি বলেছেন যে আমরা নিষিদ্ধ ক্ষেত্রে প্রবেশ করে যাচ্ছি কিনা বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, সুতরাং বলা যায় জ্ঞানবিদ্যা হলো এমন একটা ভিত্তি যার উপর দর্শনে ইমারত করা যায়। মানে জ্ঞানবিদ্যা হচ্ছে ভিত আর দর্শন হচ্ছে ঘর। মানে ওই জ্ঞানবিদ্যা যদি ওই ভিতটা না থাকে তাহলে তো বাড়িটাই নির্মাণ হবে না, তাই না? এই জন্য বলা হচ্ছে জ্ঞানবিদ্যাটা ভিত্তি আর দর্শনে ইমারত ওপরই গড়া হয়। তাই দর্শন আর জ্ঞানবিদ্যা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, যেটা কিনা প্রাচীনকালে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছিল, জ্ঞানবিদ্যাকে ধরাই হচ্ছিল না, ওটাই কিন্তু আসল। জ্ঞানবিদ্যাটাকে
দর্শনের সাথে রাখতেই হবে। আগে জ্ঞানবিদ্যা আমাদের পড়া উচিত, জ্ঞানবিদ্যা সম্পর্কে জানা উচিত, তবেই আমরা দার্শনিক আলোচনা বা দর্শন আলোচনায় প্রবৃত্ত হতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে জ্ঞানবিদ্যা। এবার দেখো অধিবিদ্যা, আর একটা ভাগ দেখালাম। অধিবিদ্যা কথা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শাখা। আমি কি বলেছি যে দর্শনে পৃথিবী নিয়েও যেমন আলোচনা হয়, পৃথিবীর ভেতরকার বিষয়, পৃথিবীর বাইরের বিষয় নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, অধিবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে গিয়ে মেটাফিজিক্স। বানান দেখে নাও, মেটাফিজিক্স। এটাও কিন্তু দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে, একটা হচ্ছে মেটা আর একটা ফিজিকা। দেখে নাও, মেটা আর ফিজিকা। মেটা মানে হচ্ছে পরে, আর ফিজিকা মানে হচ্ছে বিশ্ব প্রকৃতি বা বাহ্যিক জগৎ। তাহলে এই দুটো মিলিয়ে কী হবে? বিশ্ব প্রকৃতির পরে, তাই তো? বিশ্ব প্রকৃতির পরে বলে তো কোনো মানে হচ্ছে না, তাই না? বিশ্ব প্রকৃতির পরে মানে বিশ্ব প্রকৃতির অন্তরালে, অর্থাৎ বিশ্ব প্রকৃতি তো রয়েছে, এর পরে, এর পরবর্তী জগৎ। তার মানে যেগুলো আমরা যে জগৎটার কথা জানতে পারি না। বিশ্ব প্রকৃতির পরবর্তী জগৎ মানে কী হবে? বিশ্ব প্রকৃতির অন্তরালে যে জগৎটা রয়েছে, পৃথিবীর বাইরে তো আর কিছু থাকতে পারে না। তার মানে রয়েছে কি অন্তহীন, যেটা কিনা আমরা জানতে পারি না, অতীন্দ্রিয় জগৎ। আর এই অতীন্দ্রিয় জগতে কারা বিরাজ করে? ঈশ্বর, আত্মা, অমরতা, যেগুলো কিনা আমরা সব কিছু উপলব্ধি করি, আমরা বিশ্বাসও করি, স্বীকার করি আছে, কিন্তু ওগুলো সম্পর্কে সংশয় রেখে আমরা স্বীকার করি। ওগুলো কিন্তু আমরা কখনোই এর উপলব্ধি আমরা করতে পারিনি এবং কখনো পারবও না। ওগুলো যখন আমরা আলোচনা করি, সব কিছু পিছনে কিন্তু সবসময় প্রশ্নচিহ্ন থেকে যায় যে ওটা কি সত্যি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কিন্তু ওখানে আমরা একদম পুরোপুরি সঠিক ব্যাখ্যা কখনো করতে পারি না, কিন্তু তাও এটা দর্শনে আলোচ্য বিষয়। ঠিক আছে, দর্শনের যে শাখা ইন্দ্রিয়াতীত জগৎ অর্থাৎ ঈশ্বর, আত্মা, অমরতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় অধিবিদ্যা। প্রাচীন দার্শনিকরা এই জ্ঞানবিদ্যাকে যতটা অগ্রাহ্য করত, এই অধিবিদ্যাকে ঠিক ততটাই গুরুত্ব দিত। প্রাচীনকাল, বুঝতেই পারছো, ওরা জ্ঞানবিদ্যাকে একটু আগে বললাম না তোমাদের, ওরা ধর্তব্যের মধ্যেই নিত না। হ্যাঁ, ঠিক যতটা ওরা ওটাকে অগ্রাহ্য করতো, এই অধিবিদ্যাটাকে ঠিক ততটাই গুরুত্ব দিত। গ্রিক দার্শনিক একজন ছিলেন প্লেটো। প্লেটো হচ্ছে তার এক নম্বর জনক ছিলেন, মানে ইনি এর প্রতিকৃত ছিলেন যে অধিবিদ্যাটাকে ধরে এগিয়েই আমাদের দর্শন আলোচনায় প্রবৃত্ত হতে হবে। তার মতে অধিবিদ্যার বিষয়গুলো ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে অবস্থান করলেও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলোর ওপর এদের প্রভাব প্রতিবিম্বিত হয়। মানে এই যে প্লেটোর মত, এটা যে অধিবিদ্যা আলোচ্য যে বিষয়গুলো রয়েছে ওগুলো আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জগতে পাই না, কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য জগতে যে সমস্ত বস্তুগুলো আমরা পাই, হ্যাঁ, ওই বস্তুগুলোর ওপর এর রিফ্লেকশন করে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেটোর মত। সেই জন্য অধিবিদ্যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এটাই প্লেটো মনে করতেন আর কি। পরবর্তী যুগে আধুনিক দার্শনিক, হ্যাঁ, ডেকার্ট, এরা হচ্ছে আধুনিক দার্শনিক। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এরা কিন্তু আধুনিক দার্শনিক। হ্যাঁ, কিন্তু এরা ঈশ্বরকে গুরুত্ব দিয়েছেন, ঈশ্বরের ধারণাকে। হ্যাঁ, এই জন্য যেহেতু ঈশ্বরের ধারণাকে গুরুত্ব দিয়েছেন, তার মানে কি এরা ইনডাইরেক্টলি অধিবিদ্যা স্বীকার করেছেন। হ্যাঁ, তো যদিও এরা প্রাচীন নয়, এরা কিন্তু নব্য দার্শনিক, কিন্তু যেহেতু ওরা ঈশ্বরকে গুরুত্ব দিয়েছেন, তার মানে ওরা কিন্তু অধিবিদ্যাকেও স্বীকার করেছেন। এইভাবে ওরা মানে দর্শন আর অধিবিদ্যাকে কিন্তু মোটামুটি একই আসনে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি প্রাচীন দার্শনিক প্লেটো বললেও ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজও কিন্তু অধিবিদ্যাকে মেনে নিয়েছে। এবার অনেকেই মনে করেন অধিবিদ্যার সাথে দর্শনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যারা একদম নব্য দার্শনিক, তারা বলে অধিবিদ্যার বিষয় একটা অসার কল্পনা, যেটা আমরা জানতেই পারছি না, অজ্ঞেয়, কোনোদিন জানা সম্ভব নয়, সেটা নিয়ে বেকার আলোচনা করে কোনো লাভ নেই, তাই জন্য দর্শনের সাথে এর সম্পর্কহীন। অধিবিদ্যাকে তারা স্বীকারই করেনি। আবার অভিজ্ঞতাবাদী হিউম, এই যে অভিজ্ঞতাবাদী, ইনি খুব কঠোর অভিজ্ঞতাবাদী, মানে যেটুকু বাহ্য জগতে দেখা যায় সেটুকুই উনি বিশ্বাস করেন। হ্যাঁ, এটাকে চরমপন্থী অভিজ্ঞতাবাদী উনি। হ্যাঁ, তিনি বলেছেন অধিবিদ্যা একেবারেই অসম্ভব। হ্যাঁ, কখনোই অধিবিদ্যা সম্ভব না, যেহেতু দেখা যায় না। তিনি অধিবিদ্যাকে এতটাই যুক্তিহীন মনে করেছেন, তার একটা বিখ্যাত কথা কি আছে জানো তো, যে যদি কোনো বই পড়ে দেখো যে সেটা ঈশ্বর, আত্মা, অমরতা এসব নিয়ে লেখা রয়েছে, তাহলে বইটাকে আগুনে ছুঁড়ে ফেলে দাও, কারণ ওই বইটা যত রাজ্যের ভুলভ্রান্তিতে ভর্তি, ওটা পড়ে কোনো লাভ হয় না। এটা হচ্ছে হিউমের একটা বিখ্যাত কথা। তোমাদের এখানে আমি শর্ট লিখেছি, দেখো, যে তিনি আদিবিদ্যা বইগুলোকে আগুনে আহুতি দেওয়ার কথা বলেছেন। দেখতে পাচ্ছ, আহুতি মানে কি? ছুঁড়ে ফেলে দেওয়া, তাই তো? কিন্তু কথাটা ওটাই যে যদি তোমরা পড়তে গিয়ে কোনো বইকে নাম করে বলেননি কিন্তু অধিবিদ্যা, তিনি বলেছেন যদি তোমরা কোনো বই পড়তে গিয়ে দেখো যে সেগুলো ওই ঈশ্বর, আত্মা, অমরতা এই সমস্ত নিয়ে লেখা আছে, তাহলে বুঝবে ওগুলো সব ভুলভ্রান্তি লেখা,
ওই বইটাকে সুতরাং আগুনে ছুঁড়ে ফেলা যায়, ওটা কোনো কাজের বই নয়। ঠিক আছে? তবে অধিবিদ্যা নিয়ে যতই পরস্পর বিরোধী মত থাকুক না কেন, কেউ বলছেন আছে, কেউ বলছেন অসম্ভব, কেউ বলছেন নেই, তাই না? কিন্তু অধিবিদ্যা দর্শনের একটা শাখা। কারণ কি, দর্শনে আলোচ্য বিষয়ের মধ্যে যেমন আমরা বহির্জগৎকে আলোচনা করে থাকি, তেমন ঈশ্বর আত্মা সংশয়যুক্ত হলো তাদের আলোচনাও তো করি, তাই না? যে আছে কি নেই পরের ব্যাপার, কিন্তু তাদের আলোচনা তো দর্শনে অন্তর্ভুক্ত বটে। সেই জন্য অধিবিদ্যা যেহেতু পরাতাত্ত্বিক জগৎ নিয়ে আলোচনা করে, সেই জন্য এই সম্পর্কে আমাদের এই জানতে গেলে বা কিছু অনুসন্ধান করতে গেলে আমাদের অধিবিদ্যার সাহায্য নিতেই হয়। তাই অধিবিদ্যাকে দর্শনের একটা শাখারূপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে?